আচ্ছা, গত ক্লাসগুলোতে আমরা পড়েছিলাম মেজারমেন্ট, ইনস্ট্রুমেন্টেশন, ইরর এবং মেজারমেন্ট এন্ড ইনস্ট্রুমেন্টেশনের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা অ্যামিটার ভোল্টমিটারের এক্সটেনশন রেঞ্জ বৃদ্ধি করতে পারি। এক্সটেনশন অফ রেঞ্জ অফ অ্যামিটার অ্যান্ড ভোল্টমিটার মানে আমরা দেখব কিভাবে আমরা একটা 100 ভোল্টের ভোল্টমিটার দিয়ে তার থেকে বেশি রেঞ্জের অর্থাৎ 400 ভোল্ট পরিমাণ ভোল্টেজ মাপতে পারি। আচ্ছা, তেমন ভাবে দেখব কিভাবে আমরা 100 মিলি অ্যাম্পিয়ারের অ্যামিটার দিয়ে কিভাবে তার থেকে বেশি অর্থাৎ 100 অ্যাম্পিয়ার কারেন্ট মাপতে পারি। কিভাবে আমরা অ্যামিটার এবং ভোল্টমিটারের এক্সটেনশন করতে পারি, রেঞ্জের এক্সটেনশন করতে পারি। আচ্ছা, সাধারণত অ্যামিটার এবং ভোল্টমিটারের এক্সটেনশন রেঞ্জ বাড়ানোর জন্য একটা রেজিস্ট্যান্স ইউজ করা হয়। অ্যামিটারের সাথে সেই রেজিস্ট্যান্সটা প্যারালালে কানেক্টেড থাকে, আর ভোল্টমিটারের সাথে সেই রেজিস্ট্যান্সটা সিরিজে কানেক্টেড থাকে। অ্যামিটারের সাথে রেজিস্ট্যান্সটাকে বলা হয় শান্ট রেজিস্ট্যান্স, আর ভোল্টমিটারের সাথে রেজিস্ট্যান্সটাকে বলা হয় সিরিজ রেজিস্ট্যান্স। আচ্ছা, তাহলে আমরা প্রথমে দেখছি হচ্ছে কিভাবে আমরা অ্যামিটারের এক্সটেনশন রেঞ্জ বা রেঞ্জ অফ এক্সটেন্ড করতে পারি, অর্থাৎ কিভাবে আমরা অ্যামিটারের রেঞ্জ বাড়াতে পারি। আচ্ছা, যেটা বললাম, অ্যামিটারের সাথে কি করতে হবে, প্যারালালে একটা শান্ট রেজিস্ট্যান্স অ্যাড করতে হবে, তাহলে অ্যামিটারের রেঞ্জ বাড়ানো যাবে। আচ্ছা, এই রেজিস্ট্যান্সটাকে আমরা বলছি শান্ট রেজিস্ট্যান্স। আচ্ছা, তাহলে দেখুন, shunts are used for the extension of range of emitter. অ্যামিটারের এক্সটেনশন রেঞ্জ বাড়ানোর জন্য শান্ট ইউজ করা হয়। সো এ গুড শান্ট শুড হ্যাভ দ্য ফলোয়িং প্রপার্টিজ। একটা ভালো শান্টের নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলো থাকতে পারে, থাকা উচিত। আচ্ছা, কি কি? দ্য টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ শান্ট শুড বি লো। আচ্ছা, তাপমাত্রার প্রতি তার ভ্যারিয়েশন এর উপর নির্ভর করে একটা টেম্পারেচার কোএফিসিয়েন্ট থাকে, সেই টেম্পারেচার কোএফিসিয়েন্টের মান কম হতে হবে। আচ্ছা, সেকেন্ডটা হচ্ছে রেজিস্ট্যান্স অফ শান্ট শুড নট ভ্যারি উইথ টাইম। আচ্ছা, শান্টের যে রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সটা সময়ের সাথে সাথে চেঞ্জ হওয়া যাবে না, সেটা অবশ্যই ফিক্স থাকতে হবে। যদি সময় বাড়ার সাথে সাথে টেম্পারেচার বাড়ার সাথে সাথে রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যায়, তাহলে কিন্তু সেটা আর এক্সটেনশন রেঞ্জ বাড়াতে হেল্প করবে না। সো অবশ্যই শান্টের জন্য রেজিস্ট্যান্সটা এমন হতে হবে যেটা ফিক্সড, যেটা টাইমের সাথে ভ্যারি করবে না। তাহলে প্রথম প্রপার্টিসটা হচ্ছে তার টেম্পারেচার কোএফিসিয়েন্টের মান লো হতে হবে। সেকেন্ড প্রপার্টিসটা হচ্ছে রেজিস্ট্যান্স টাইমের সাথে ভ্যারি করা যাবে না। এবার আসছে 3 নাম্বার প্রপার্টিস। They should carry current without excessive temperature rise. আচ্ছা, টেম্পারেচার না বাড়িয়েই বেশি কারেন্ট ক্যারি করার ক্যাপাসিটি থাকতে হবে। অল্প একটু কারেন্ট ক্যারি করলেই যদি রেজিস্ট্যান্সটা হিটেড হয়ে যায় এবং গলে যায়, তাহলে কিন্তু ওয়্যার গলে যায়, তাহলে কিন্তু সেটা কাজ করবে না। সো অবশ্যই বেশি কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি থাকতে হবে। আচ্ছা, এরপরে 4 নম্বর প্রপার্টিসটা হচ্ছে দে শুড হ্যাভ থার্মাল ইলেকট্রোমোটিভ ফোর্স উইথ কপার। তাদের অবশ্যই কপারের সাথে থার্মাল ইলেকট্রোমোটিভ ফোর্স থাকতে হবে। আচ্ছা, আমরা যেটা আলোচনা করছিলাম সেটা একটু আরেকবার বলছি। শান্ট ব্যবহার করে আমরা অ্যামিটারের এক্সটেনশন রেঞ্জ বাড়াতে পারি। আচ্ছা, শান্টটা হচ্ছে অ্যামিটারের সাথে প্যারালালি কানেক্ট করা হয়। আচ্ছা, একটা ভালো শান্টের কিছু বৈশিষ্ট্য থাকা উচিত।
কি কি বৈশিষ্ট্য থাকা উচিত? টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ সান শুড বি লো, রেজিস্ট্যান্স অফ দ্য সান শুড নট ভ্যারি উইথ টাইম, তার টেম্পারেচার কোএফিসিয়েন্টের মান কম হতে হবে, রেজিস্ট্যান্স টাইমের সাথে ভ্যারি করা যাবে না, দে শুড ক্যারি কারেন্ট উইদাউট এক্সেসিভ টেম্পারেচার রাইজ, টেম্পারেচার না বাড়িয়ে বেশি কারেন্ট ফ্লো করার ক্যাপাসিটি থাকতে হবে, দে শুড হ্যাভ থার্মাল ইলেকট্রোমোটিভ ফোর্স উইথ কপার, কপারের সাথে তাদের থার্মাল ইলেকট্রোমোটিভ ফোর্স থাকতে হবে। একটা ভালো শান্টের এই 4টা বৈশিষ্ট্য থাকতে হবে। ম্যাম 4 নাম্বারটা বুঝে নাই, 3 নাম্বার পর্যন্ত বোঝা যাইতেছে যে সিরামিক রেজিস্ট্যান্স যেগুলো আছে এগুলার সপক্ষে যাইতেছে, হুম, 4 নাম্বারটা বুঝি নাই। আচ্ছা, ইউজুয়ালি আমরা ইলেকট্রিক ওয়্যারগুলো কি ইউজ করে থাকি? কপার অথবা ইয়া দিয়ে না, সাধারণত কপার দিয়েই কিন্তু ইউজ করা হয়। জি ম্যাম। সো অবশ্যই থার্মাল ইলেকট্রোমোটিভ ফোর্স থাকতে হবে কপারের সাথে। কপারের সাথে যদি থার্মাল ইলেকট্রোমোটিভ ফোর্স থাকে তাহলে সেটা একটা ভালো শান্ট হিসেবে ইয়া করবে। ইলেকট্রোমোটিভ ফোর্স থাকা মানে কি? ইলেকট্রোমোটিভ ফোর্স মানে তাপমাত্রা বাড়ালে ইলেকট্রন ফ্লো করে ওইটা না? ইলেকট্রোমোটিভ ফোর্স তাপমাত্রা বাড়ালে ইলেকট্রন ফ্লো করবে। আচ্ছা, হ্যাঁ, না ওই যে ইলেকট্রন, বন্ড গুলা ভিতরে যে বন্ড গুলা আছে ওগুলা ভেঙে যায়, ওই ইলেকট্রন মানে ফলো করে আর কি, হুম, ওইরকম তো। তাহলে হচ্ছে কি, ভিতরে তো বন্ড গুলা প্রথম অবস্থাতে হয়তো বিভিন্ন বন্ডের মধ্যে আবদ্ধ থাকে। আচ্ছা, যদি কপারের সাথে এরকম তাপমাত্রা ফ্লো করার কারণে ইজিলি ইলেকট্রন ফ্লো হতে পারে তাহলে কি সেটা একটা ভালো শান্ট না? তাহলে কি এক্সেসিভ টেম্পারেচার অ্যারাইজে বেশি কারেন্ট ফ্লো করতে পারছে, আবার রেজিস্ট্যান্সটাও ভ্যারি করছে না, আলটিমেটলি কিন্তু জিনিসগুলো একই রকম। আচ্ছা আচ্ছা, তাহলে কি আমরা এখন সিরামিক রেজিস্ট্যান্স ব্যবহার করব? সিরামিকের রেজিস্ট্যান্স মানে আমি বুঝলাম না সিরামিক আসলে। রেজিস্ট্যান্স তো অবশ্যই ইউজ করা লাগবে, এখানে যেহেতু হাই এম্পিয়ারের আমরা ইউজ করব, অবশ্যই হিট হবে, সেক্ষেত্রে সিরামিক ছাড়া তো উপায় নেই। না না, ওইটা তো বুঝছি সিরামিক, এখন কি অন্য স্পেসিফিক কিছু ব্যবহার করে নাকি না না, সিরামিক সিরামিকটাই। সিরামিকটাই ব্যবহার করব? জি। রেজিস্ট্যান্স টাইপ আর কি, হোয়াট টাইপ অফ রেজিস্ট্যান্স অর ইউজ? আচ্ছা, একটু খেয়াল করুন। আচ্ছা, তাহলে একটা শান্টের কি কি প্রপার্টিজ থাকা উচিত, এটা পরীক্ষায় যদি শর্ট কোশ্চেন আকারে আসে 2 মার্কসে পাওয়া যাবে না? এই 4টা প্রপার্টিজ লিখবো। জি ম্যাম। আচ্ছা, আর আপনাদের কিন্তু এমসিকিউ তো আসতে পারে যে কোনটা একটা ভালো শান্টের প্রপার্টিজ। দেখা যাবে আরো একটা প্রপার্টিজ দেওয়া থাকলো, সাথে আরো 3টা উল্টাপাল্টা দেওয়া থাকলো, অথবা কোনটা ভালো শান্টের বৈশিষ্ট্য নয়, 3টা বৈশিষ্ট্য দেওয়া থাকলো, আরেকটা যেটা বৈশিষ্ট্য না সেটা দেওয়া থাকলো। সো এমসিকিউতে কিন্তু এরকম ছোটখাটো প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, ক্লাস টেস্টের জন্য। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে আমরা অ্যামিটার ইউজ করে তার শান্ট, অ্যামিটারের শান্টটা ইউজ করব। আচ্ছা, এখানে দেখুন একটা সার্কিট ডায়াগ্রাম ড্র করা আছে, হ্যাঁ, সার্কিট ডায়াগ্রামটা, আচ্ছা, এখানে দেখুন একটা কারেন্ট ফ্লো হচ্ছে, যেটা হচ্ছে আই, তার সাথে একটা অ্যামিটার আর এম, একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, আর এম এর মধ্যে দিয়ে আই এম পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, আর প্যারালালে একটা শান্ট রেজিস্ট্যান্স আছে আর এস, এই আর এস এর মধ্যে দিয়ে আই এস পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। আচ্ছা, তাহলে এই সার্কিটের টোটাল কারেন্ট আই ইকুয়াল, আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে দেখুন এই নোডে এই কারেন্টটা ঢুকছে, এইটা আর এইটা বের হয়ে যাচ্ছে, তাহলে আই ইকুয়াল আই অফ এস এইচ প্লাস আই এম। আচ্ছা, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, একটা সার্কিট ডায়াগ্রাম ড্র করা আছে, সার্কিটে হচ্ছে ইন্টারনাল টোটাল কারেন্ট দেওয়া আছে আই, তারপর এই নোডটাতে কারেন্টটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর এম এর মধ্যে দিয়ে আই এম পরিমাণ ফ্লো হচ্ছে, আর শান্ট রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আই এস পরিমাণ ফ্লো হচ্ছে। তাহলে এই পয়েন্টে আমরা যদি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে টোটাল কারেন্ট আই ইকুয়াল আই অফ এস এইচ প্লাস আই এম। আচ্ছা,
এই সার্কিটটা ইউজ করে আমরা হচ্ছে অ্যামিটারের এক্সটেনশন রেঞ্জটা বাড়াবো। কি বলছে একটু খেয়াল করি। অ্যামিটার PPMC is used as indicating device. PMMC মানে হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। পিতে পার্মানেন্ট, এতে ম্যাগনেট, এমতে মুভিং আর সিতে কয়েল। পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েলটা ইন্ডিকেটিং ডিভাইস হিসেবে কাজ করে। The current capacity of permanent magnet moving coil is small. It is impractical to construct a permanent magnet moving coil which can carry a current greater than 100 milliampere. So, therefore, a shunt is required for measurement of large current. আচ্ছা, পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েলকে আমরা ইন্ডিকেটিং ডিভাইস হিসেবে ইউজ করি। সাধারণত পার্মানেন্ট ম্যাগনেট কয়েলগুলোর কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি খুবই কম হয়ে থাকে। সো আমরা যদি এটাকে একটু বেশি রেঞ্জের অর্থাৎ 100 ভোল্ট আকার 100 অ্যামিটারের 100 অ্যাম্পিয়ারের অ্যামিটারের মেজারমেন্টের ক্ষেত্রে ইউজ করে থাকি তাহলে সেটা ইফেক্টিভ হবে না। আচ্ছা, it is impractical to construct a permanent magnet moving coil which can carry a current greater than 100 milliampere. আচ্ছা, তাহলে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল একটা ইন্ডিকেটিং ডিভাইস যেটার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি খুবই কম। কত কম? মাত্র 100 মিলিঅ্যাম্পিয়ার। 100 মিলিঅ্যাম্পিয়ার থেকে বেশি কারেন্ট সে মেজার করতে পারে না। সো আমরা যদি এই পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েলের সাহায্যে এর থেকে বেশি রেঞ্জের অর্থাৎ 50 অ্যাম্পিয়ার অথবা 100 অ্যাম্পিয়ার অথবা 10 অ্যাম্পিয়ার এরকম রেঞ্জের কারেন্ট মেজার করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? একটা শান্ট লাগবে। Therefore, a shunt is required for measurement of large current. পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েলের কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি মাত্র 100 মিলিঅ্যাম্পিয়ার। সো আমরা তার থেকে বেশি কারেন্ট ফ্লো করার জন্য একটা শান্ট রেজিস্ট্যান্স ইউজ করব। শান্ট রেজিস্ট্যান্স অ্যামিটারের সাথে প্যারালালে কানেক্টেড থাকে। আচ্ছা, একটু খেয়াল করি। RM ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ মুভমেন্ট ইন ওহম। ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে বলছি RM, শান্ট রেজিস্ট্যান্সকে আমরা বলছি RSH। IM হচ্ছে এই ইন্টারনাল রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটাকে আমরা বলছি ফুল স্কেল ডিফ্লেকশন কারেন্ট অফ মুভমেন্ট ইন অ্যাম্পিয়ার্স। IM হচ্ছে ফুল স্কেল ডিফ্লেকশন কারেন্ট অফ মুভমেন্টস ইন অ্যাম্পিয়ার। আচ্ছা, I of SH হচ্ছে শান্ট কারেন্ট, শান্ট রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে। আর I হচ্ছে কারেন্ট টু বি মেজার্ড ইন অ্যাম্পিয়ার। আইটা হচ্ছে টোটাল কারেন্ট। আচ্ছা, আপনাদেরকে যে বিষয়টা বলছিলাম, এই সার্কিটটা একটু খেয়াল করি। এই সার্কিটটা খেয়াল করলে আমরা বুঝবো টোটাল কারেন্ট হচ্ছে I, আর শান্ট রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে ISH এবং ইন্টারনাল রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে IM। সো আমরা যদি এই নোডটার কথা চিন্তা করি তাহলে এই নোডে আমরা যদি KCL অ্যাপ্লাই করি তাহলে এই কারেন্টটা ঢুকছে, I ঢুকছে, I of SH এবং I of M বের হয়ে যাচ্ছে। সো টোটাল কারেন্ট I ইকুয়াল I of SH প্লাস I of M। আচ্ছা, আর দেখুন এইটা আর এটা একটি অপরটির সাথে প্যারালাল, তাই না? আমরা জানি কোনো অংশ যদি কোনোটার সাথে প্যারালাল থাকে তাহলে তাদের ভোল্টেজ ড্রপ সেম। তাহলে এই পয়েন্টের যে ভোল্টেজ, এই পয়েন্টে সেই ভোল্টেজ, এই পয়েন্টের যে ভোল্টেজ, এই পয়েন্টে সেই ভোল্টেজ। আচ্ছা, তাহলে যদি ভোল্টেজ সেম হয় তাহলে সেক্ষেত্রে এই পয়েন্টের জন্য কি হবে? V ইকুয়াল IR। তাহলে I of SH প্লাস R ইন্টু R of SH। এই পয়েন্টের ভোল্টেজ হবে V of SH ইকুয়াল I of SH ইন্টু R of SH। আর এই পয়েন্টের জন্য ভোল্টেজ কি হবে? V ইকুয়াল IR IM প্লাস IM ইন্টু RM। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? জি ম্যাম। জি ম্যাম। এই দুইটা পরস্পরের সাথে প্যারালালে আছে। প্যারালালে থাকলে তাদের ভোল্টেজ ড্রপ সেম হয়। এই পয়েন্টের ভোল্টেজ যা, এই পয়েন্টের ভোল্টেজ তাই, এই পয়েন্টের মানে একই। আচ্ছা, ভোল্টেজ সমান আমরা জানি V ইকুয়াল IR। তাহলে কারেন্ট এবং রেজিস্ট্যান্সের গুণফল হচ্ছে এই পয়েন্টের জন্য ভোল্টেজ এবং এই পয়েন্টের জন্য কারেন্ট এবং রেজিস্ট্যান্সের
গুণফল হচ্ছে এই পয়েন্টের জন্য ভোল্টেজ। সো আমরা একটু খেয়াল করি, since the shunt resistance is in parallel with the meter movement, the voltage drop across the shunt and the movement must be same. আচ্ছা, এটাই বলছে যে এই দুই পয়েন্টের জন্য ভোল্টেজ ড্রপটা সেম। আচ্ছা, ভোল্টেজ ড্রপ সেম হলে কি হবে দেখুন, I of SH into R of SH equal I of M into R of M, V equal IR, সিম্পল ওহমস ল। আচ্ছা, এখান থেকে আমরা কি করেছি, R of SH টাকে রেখেছি আর I of SH টাকে অপর প্রান্তে নিয়ে গেছি। এতটুকু সবাই ক্লিয়ার? দেখুন তো। দুটোটা কেন জি জি ম্যাম। ম্যাম ক্লিয়ার। আচ্ছা, দুটোটা এরপর প্যারালাল থাকা তো দুটোটা রেজিস্ট্যান্স যখন সমান হবে তখন না দুটোটা সমান হওয়ার কথা। ও সরি ভোল্টেজ দুটোটা ভোল্টেজ সমান। সমান বলছে। ভোল্টেজ তো অলওয়েজ সেম হবে প্যারালালে থাকলে। Yes, ma'am, ভোল্টেজ সমান। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি বললাম, আরেকটা প্রবলেম হচ্ছে এটা কি আমরা শুধু ডিসি ভোল্টমিটার কনসিডার করতেছি, এখানে তো এসির কোনো কথা উল্লেখ নাই। আর হচ্ছে মুভমেন্টটা তো সব সময় এসি ডিসি দোনোটাতে হবে হচ্ছে একই দিকে মুভমেন্ট হবে, যে মুভিং কয়েলটা আছে হুম, ওখানে তো ডিসির ক্ষেত্রে তো আমরা ডাইরেক্ট কারেন্টটা মেজার করতে পারবো, কিন্তু এসির ক্ষেত্রে তো আমরা আরএমএস ভ্যালুটা মেজার করব। হুম, ওই হুম। ওই রকম কিছু তো এখানে উল্লেখ করে নাই। আচ্ছা, যদি আরএমএস ভ্যালু মেজার করি, আরএমএস কে আমরা করতে পারি না ইয়াতে কনভার্ট করব, রুটটি দিয়ে ভাগ করব, তাহলেই তো ইয়াতে কনভার্ট হয়ে গেল। না, আলটিমেটলি মেজারমেন্টে অত এসিডিসি ম্যাটার করে না, দুইটার ক্ষেত্রে না, সেম। ওটা ঠিক আছে, ওই আরএমএস এ কিভাবে কনভার্ট করতেছে ওই মেকানিজম বা লজিকটা তো এখানে আলোচনা করে এটা নাই। তো মানে অ্যামিটারে আলাদা একটা নবে থাকে যে এসি কারেন্ট না ডিসি কারেন্ট, ওটা অটোমেটিক ওটাতে কনভার্ট করে নেবে মিটার না না না, গুলোতে। তুই যেটা বলতেছো সেটা হচ্ছে ডিজিটাল মুভমেন্ট কয়েল থাকে, এগুলো হচ্ছে অ্যানালগ, মানে কয়েলটা যদি মুভিং কয়েল না, এমিটার তো আলাদা আলাদা থাকে না, ডিসির হুম, জন্য আলাদা এমিটার এবং এসির জন্য হ্যাঁ, আলাদা। সেক্ষেত্রে তো এটা হ্যাঁ ভেরিও হ্যাঁ, ওই অবশ্যই ওই করে। কারণে আমি বলতেছি, ওই কারণে আমি বলতেছি এটা কি আমরা ডিসি এমিটার কনসিডার করব না এসি এমিটার যেহেতু কনসিডার করব, ভোল্টেজ কারণ নিচ্ছে মুভমেন্ট অবশ্যই কয়েলটা এটা অনুসারে। ডিসি নিচ্ছে তো। আচ্ছা আমি বলি, এসি ডিসি ম্যাটার করে না, হ্যাঁ। আর মেহেদি যেটা বললো, ডিসির জন্য আলাদা অ্যামিটার আছে, এসির জন্য আলাদা অ্যামিটার আছে। আচ্ছা, আর যেটা আরেকটা বিষয়, এসির জন্য আমরা সাধারণত এই অ্যামিটারগুলোর যেগুলো ইউজ করছি সেগুলোতেও এই একই উপায়ে শান্ট ইউজ করা হয়। আবার যদি এসি লাইনে বেশি পরিমাণ ভোল্টেজ থাকে, যেমন আরেকটু বেশি 500 অ্যাম্পিয়ার বা এরকম টাইপের, সেক্ষেত্রে কিন্তু আর এই অ্যামিটারগুলো ইউজ করা হবে না। সেক্ষেত্রে তাদের মেজারমেন্টের জন্য আমরা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার ইউজ করব। বুঝতে পেরেছি? জি ম্যাম। সিটিপিটি ইউজ করব। সিটি আচ্ছা, যেটা বলছিলাম, হ্যাঁ ওইখানে একটু ফিরে যাই। আহ, যেটা কি, এই সার্কিটে হচ্ছে টোটাল কারেন্ট আই ইকুয়াল আই অফ এস এইচ প্লাস আই অফ এম। এখানে দেখুন, তাহলে ওই নোডের জন্য আই ইকুয়াল টোটাল কারেন্ট আই ইকুয়াল আই অফ এম প্লাস আই অফ এস এইচ। আচ্ছা, এখান থেকে আমরা আই অফ এস এইচ ইকুয়াল কি লিখতে পারি, আই মাইনাস আই এম। দেখুন তো এতটুকু বুঝতে পেরেছি কিনা সবাই? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা কি করেছি দেখুন, এইখানে আই অফ এস এইচ এর মান বসিয়েছি। আর অফ এস এইচ ইকুয়াল আই এম আর এম ডিভাইডেড বাই আই মাইনাস আই এম। এই যে এটা যেটা ক্যালকুলেট করলাম সেটা এখানে বসিয়ে দিয়েছি। বুঝতে পেরেছি না? জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখুন কি করেছি। এখন আমরা আর অফ এস এইচ রাখলাম, আর এই আর এমটাকে অপর পাশে নিয়ে গেলাম। আর এ পাশে তাহলে কি থাকছে, এ পাশে থাকছে হচ্ছে আই এম ডিভাইডেড বাই আই মাইনাস আই এম। আচ্ছা, এটা এপাশে নিয়ে গেলাম, আর শুধু এটা এপাশে নিয়ে গেলাম। এখন আমরা কি করব, বিপরীতকরণ করব। আর এম ডিভাইডেড বাই আর এস এইচ, এটাকে রিভার্স করব, বিপরীতকরণ।
Rm divided by R of SH equal I minus Im divided by Im. আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে আলাদা লিখতে চাই তাহলে কি লিখবো? তাহলে I I by IM মাইনাস হলো 1 1, ভেরি গুড। ওকে, এইখানে দেখুন এই কাজটাই করা আছে। I divided by Im minus 1 equal Rm by RSH। তাহলে বুঝতে পেরেছি এই লাইনটা থেকে এটা কিভাবে আসলো? সবাই কি ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা জি ম্যাম। আচ্ছা, তারপরে কি করেছি দেখুন, এই 1টাকে অপর পাশে নিয়ে গেছি। তাহলে I by Im equal 1 plus Rm by RSH। আচ্ছা, এরপরে দেখুন একটা হচ্ছে আমরা মাল্টিপ্লাইং পাওয়ার অফ শান্ট ইন্ট্রোডিউস করছি, যাকে বলছি Im দিয়ে। M ইকুয়াল I ডিভাইডেড বাই Im। আইটা কি ছিল? টোটাল কারেন্ট, আর Imটা ছিল হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট, যেটাকে আমরা ফুল লোড ডিফ্লেকশন কারেন্ট বলছিলাম। আচ্ছা, তাহলে I ডিভাইডেড বাই Im, এই দুইটার অনুপাতকে আমরা লিখতে পারি M is known as multiplying power of shunt। তাহলে আমরা এখানে I ডিভাইডেড বাই Im এর জায়গায় M লিখব। তাহলে এখানে কি আসছে? Rm by R of SH plus 1 equal M। আচ্ছা, এই 1টাকে যদি অপর পাশে নিয়ে যাই তাহলে এরকম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আর গুণন করবে, SH-টাকে এপাশে নিয়ে আসবো আর M-1টাকে অপর পাশে নিয়ে আসবো। তাহলে রেজিস্ট্যান্স অফ শান্ট কি আসবে? R of SH equal Rm by M-1। দেখুন তো যদি আর গুণন করি তাহলে এমনটা আসে কিনা, মানে অদল বদল করি যদি, তাহলে এখানে দেখুন এটার পরিবর্তে আমরা M লিখলাম, এই 1টাকে অপর পাশে নিয়ে গেলাম। আমি ভেঙে ভেঙে করে দিব? আচ্ছা, আমি করে দিচ্ছি। না ম্যাম, এটা বুঝতে পেরেছি। জি ম্যাম, করা যাবে, এটা তো জাস্ট সমস্যা নেই ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এমটা হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর অফ শান্ট। আচ্ছা, তাহলে রেজিস্ট্যান্স অফ শান্ট আর অফ SH ইকুয়াল Rm ডিভাইডেড বাই M-1। আর M এর জায়গায় আমরা কি লিখতে পারি? I ডিভাইডেড বাই Im। সো পরীক্ষায় যদি আমাদের এই অংশটা ডেরিভেশন আসে, পারা যাবে না? জি ম্যাম। জি ম্যাম, করা যাবে। আচ্ছা, তাহলে এটা আমাদের একটা কোশ্চেন হিসেবে কাজ করছে। আর কোশ্চেন আসলে হচ্ছে আমরা এরকম একটা সার্কিট ড্র করব। আচ্ছা, একটু খেয়াল করুন, আপনাদের যে এই স্লাইডটা দেওয়া আছে, এই স্লাইডে কিন্তু এই আর এর ডিরেকশনটা উল্টা দেওয়া আছে। হ্যাঁ, এটা কিন্তু এই ডিরেকশনটা হবে, এটা একটু খেয়াল রাখবেন। এটা ঢুকছে, এটা বের হচ্ছে, এটা ইয়া করছে। এরকম একটা সার্কিট ড্র করব, তারপর অ্যামিটারের সবগুলো প্যারামিটারের পরিচয় দিব, তারপর ক্যালকুলেশন করলেই আমাদের ফাইনালি আমরা শান্ট রেজিস্ট্যান্সের মান পাবো। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। এটা তো যে পয়েন্টারে, এটা তো মনে পয়েন্টারে কাটা নির্দেশ। হ্যাঁ, এটা পয়েন্টারে কাটা নির্দেশ করতে, এটা কিন্তু অ্যাকচুয়ালি পয়েন্টারের কাটাই নির্দেশ করছে, কিন্তু অনেক সময় আমাদের বুঝতে ভুল হতে পারে যে এটা যদি আমরা কারেন্টের ডিরেকশন ভেবে ফেলি। তাই বললাম যে আমরা কারেন্টের ডিরেকশন যদি না ভাবি তাহলে আমরা হচ্ছে আচ্ছা আচ্ছা না, আচ্ছা দেখুন, কারণ এটা তো মিটারের মতো দেখাইতেছে, আর মানে ওটা ইন্টারনাল রেজিস্ট্যান্সের কথা। কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্সের না, মধ্যে অনেকেই হচ্ছে জি অনেকেই কারেন্ট হিসেবে মনে করতে পারে, ম্যাডাম সেটা ধরাই দিছে আর কি। ইন্টারনাল রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, যেই কারেন্ট ফ্লোটার ডিরেকশন হচ্ছে নিচের দিকে। হ্যাঁ, উপরের দিকে না, এটাই বলছি। নিচের দিকে, রাইট রাইট। আচ্ছা, একটু খেয়াল করুন, এরপরে যদি মাল্টি রেঞ্জ অ্যামিটার ইউজ করা হয়, অর্থাৎ যদি একাধিক শান্ট মাল্টিপ্লাইং পাওয়ার থাকে এবং একাধিক কারেন্ট ফ্লো হয়, যেমন দেখুন এখানে
একাধিক রেজিস্ট্যান্স আছে, R1 আছে, R2 আছে, R3 আছে, R4 আছে। আর তাহলে একাধিক শান্ট মাল্টিপ্লাইং ফ্যাক্টর M1, M2, M3, M4 থাকবে। সেক্ষেত্রে আমাদের একাধিক শান্ট রেজিস্ট্যান্স লাগতে পারে। সেক্ষেত্রে এই সেম ফর্মুলাটাই শুধু কি হবে, R of SH1 equal RM divided by M1 minus 1, R of SH2 equal RM divided by M2 minus 1। মানে শুধুমাত্র শান্ট রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করতে আমাদের এই M2টার হেল্প লাগবে, আর M2টা ক্যালকুলেট করতে আমাদের কি লাগবে, I ডিভাইডেড বাই IM। সো যদি একাধিক প্যারামিটার থাকে সেক্ষেত্রে আমরা এইভাবে ক্যালকুলেট করব, সেম ফর্মুলায় শুধু 1 2 3 4 এসব দিয়ে ডিফাইন করব। তো আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র এই ফর্মুলাটা মনে রাখা। ম্যাডাম এখানে একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ বলুন। ম্যাডাম আমাদের তো উদ্দেশ্য হলো যে আমরা আইএম টার মানটা বেশি রাখবো, যেন আমাদের আইএসএস দিয়ে আমাদের মানে রেজিস্ট্যান্সটা বেশি হওয়ার কারণে যেন ম্যাক্সিমাম কারেন্ট আইএম দিয়ে ফ্লো হয়, তাই তো? হুম হুম তো এখানে আমরা তো না জানি না যে না 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 না, এখানে লজিকটা হচ্ছে যে, হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। ম্যাম, এখানে তো লজিক হচ্ছে যে এখানে 100 100 মাইক্রো এম্পিয়ারের বেশি কারেন্ট যাবে না। তখন আমরা কি করব, যখন দেখা যাচ্ছে প্যারালালি দুইটা যদি মানে যদি 6 ভোল্টের মধ্যে যদি আমরা 6 এম্পিয়ার সরি 6 ওহমের রেজিস্ট্যান্স মানে লাগে, তাহলে হচ্ছে 1 এক্সট্রাটা এম্পিয়ার এই যাবে। আইএসও। যখন আমরা 6 ওহমের রেজিস্ট্যান্স দুইটা প্যারালালি সংযোগ করব, তখন হচ্ছে এখানে একটাতে মানে হাফ এম্পিয়ার করে যাবে। হুম 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 হ্যাঁ, তখন এই মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা ওখানে গুণ করে বসা দিলে তখন আচ্ছা, ইমরান মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে, আমি একটু বলি। হ্যাঁ, মেহেদি যে প্রশ্নটা করেছিল, আচ্ছা মেহেদি, আমাদের হচ্ছে এই শান্ট রেজিস্ট্যান্সটার কাজ কি? আমরা জানি এই ইন্টারনাল যে আমরা ডিভাইসটা ইউজ করছি তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 100 মিলি অ্যাম্পিয়ার। হ্যাঁ, কিন্তু আমাদের মাপার দরকার হচ্ছে মনে করেন 10 মিলি অ্যাম্পিয়ার। সো এটার কিন্তু ক্যাপাসিটি আর বাড়ছে না, এটা কিন্তু 100 মিলি অ্যাম্পিয়ার 100 মিলি অ্যাম্পিয়ারই থাকছে। কিন্তু তার প্যারালালে আমরা যে শান্ট রেজিস্ট্যান্সটা ইউজ করছি, এই শান্ট রেজিস্ট্যান্সটা ইউজ করার কারণে এই এটার যে কারেন্টটা ছিল মানে 100 থেকে বেশি যে যতটুকু কারেন্টটা ফ্লো হচ্ছে, মনে করেন 10 থেকে 100 মিলি অ্যাম্পিয়ার বাদ দিলে যে কারেন্টটা আছে সেই কারেন্টটা এই শান্টটার মধ্যে দিয়ে ফ্লো হয়ে যাচ্ছে, যার কারণে এক্সট্রা কারেন্টটুকু শান্টের মধ্যে ফ্লো হওয়ার কারণে সার্কিটে এক্সট্রা কোনো ড্যামেজ হচ্ছে না, ওভার রেটেড কারেন্ট ফ্লো হচ্ছে না। আবার আমরা হচ্ছে ওই কারেন্টটা মেজার করতে পারছি। বুঝতে পেরেছি? জি ম্যাডাম। আচ্ছা, একটু আগে আমরা একটা থিওরি করলাম, থিওরিটা হচ্ছে এরকম, R of SH equal RM divided by I divided by IM minus 1। একটা অ্যামিটার থেকে কিভাবে আমরা তার শান্ট রেজিস্ট্যান্সের মান বের করব তার পদ্ধতি। আচ্ছা, এখানে R of SH ছিল শান্ট রেজিস্ট্যান্স, RM ছিল ইন্টারনাল রেজিস্ট্যান্স, I ছিল টোটাল কারেন্ট, আর IM ছিল ফুল লোড ডিফ্লেকশন কারেন্ট, যেটাকে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো বলছিলাম। আচ্ছা, এই ফর্মুলাটা ইউজ করে আমরা এখন ম্যাথ প্রবলেম সলভ করব। একটু খেয়াল করি, পরীক্ষায় এই সিম্পল টাইপেরই ম্যাথ আসবে। A moving coil ammeter has a full scale deflection of 50 microampere and a coil resistance 1000 ohm. What will be the value of the shunt resistance required for the instrument to be converted to read a full scale reading of 1 ampere? আচ্ছা, একটা পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল অ্যামিটার দেওয়া আছে যেটা রেঞ্জ হচ্ছে 50 মাইক্রো অ্যাম্পিয়ার, যেটা 50 মাইক্রো অ্যাম্পিয়ারের কারেন্ট মাপতে পারে, এবং তার রেজিস্ট্যান্স এটা হচ্ছে তাহলে কি IM এর মান, আর তার রেজিস্ট্যান্স কত দেওয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে 1000 ওহম, আর এম এর মান দেওয়া আছে 1000 ওহম।
আচ্ছা, এই অ্যামিটারটাকে আমরা যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট মাপার জন্য ইউজ করতে চাই তাহলে কতটুকু শান্ট রেজিস্ট্যান্স লাগবে সেই মানটা বের করতে বলেছে। তাহলে দেখুন, ফুল লোড ডিফ্লেকশন কারেন্ট আইএম হচ্ছে 50 মাইক্রো অ্যাম্পিয়ার। আচ্ছা, মাইক্রোকে অ্যাম্পিয়ারে কনভার্ট করেছে 10⁻⁻6 দিয়ে। এরপরে আসছে হচ্ছে রেজিস্ট্যান্স আরএম এর মান হচ্ছে 1000 অ্যাম্পিয়ার, 1000 ওহম, সরি। আচ্ছা, টোটাল কারেন্ট টু বি মেজার্ড, টোটাল আই এর মান দেওয়া আছে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। আমাদের আর অফ এসএইচ বের করতে হবে। তাহলে দেখুন, রেজিস্ট্যান্স ফর অ্যামিটার of shunt required R of SH equal RM divided by I divided by IM minus 1. RM এর মান জানি, I এর মান জানি 1, IM এর মানও আমরা জানি 50 মাইক্রো। তারপর মানগুলো বসিয়ে আমরা ক্যালকুলেট করলেই আমরা রেজিস্ট্যান্সের মান পেয়ে যাব। সামথিং ওহম হবে রেজিস্ট্যান্স। পারা যাবে না পরীক্ষা আসলে? একদম সিম্পল। জি ম্যাম, শুধু সূত্রের মানগুলো শুধু বসাই দিলে সূত্রের মানগুলো বসাতে হবে। আর যেটা ছোট কারেন্টের মান দেওয়া থাকবে সেটা হবে, ছোট কারেন্টের মানটাকে আমরা বলবো আইএম, আর যেটা বড় সেটাকে আমরা বলবো আই। তাহলে আমরা পেয়ে যাব। আচ্ছা, একটু খেয়াল করুন, আপনাদের সেম একই ফর্মুলা দিয়ে আরেকটা আরো বেশ কিছু ম্যাথ করে দেওয়া আছে। যেমন দেখুন, এখানে দেওয়া আছে 1 মিলি অ্যাম্পিয়ারের অ্যামিটার আছে আর রেজিস্ট্যান্স দেওয়া আছে 100 ওহম। সেটাকে আমাদেরকে 5 অ্যাম্পিয়ার কারেন্ট মাপার জন্য শান্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করতে হবে। তাহলে দেখুন, আইএম আর এম আই দেওয়া আছে, শুধু আর এস ক্যালকুলেট করতে হবে। তাহলে এই শান্ট রেজিস্ট্যান্সটা প্যারালালে লাগাতে হবে। তাহলে এক্সাম্পল 2টা আপনি একটু বাসায় চেষ্টা করবেন। হ্যাঁ, সেম একই ফর্মুলা, শুধু ক্যালকুলেশন। পারা যাবে না? জি ম্যাম। জি ম্যাম, পারা যাবে। আচ্ছা, এখানে দেখুন এক্সাম্পল 4-এ একই সাথে অ্যামিটার ভোল্টমিটার দুইটা পার্টই দেওয়া আছে। আপনি এখান থেকে অ্যামিটারের পার্টটা করবেন। আচ্ছা, একটু পরে আমি ভোল্টমিটারের পার্টটাও দেখাচ্ছি, দুইটাই পেয়ে যাবেন। আচ্ছা, একটু দেখাই দিই। আমরা একটু আগে দেখলাম ডিরেক্ট আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে, কিন্তু এই এক্সাম্পল 4-এ ডিরেক্ট ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান দেওয়া নাই। এখানে আমাদের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা প্রথমে ক্যালকুলেট করে নিতে হবে। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে এখানে কি কি মান দেওয়া আছে। A permanent magnet moving coil instrument gives full scale reading 25 milliampere when potential difference across its terminal is 3 millivolt. আচ্ছা, কারেন্টের মান দেওয়া আছে 25 এবং ভোল্টেজের মান দেওয়া আছে 75 মিলিভোল্ট। আর আমরা জানি রেজিস্ট্যান্স হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের রেশিও। তাহলে এই ভোল্টেজকে আমরা কারেন্ট দিয়ে ভাগ করলে আমরা রেজিস্ট্যান্স পেয়ে যাব। সো প্রথমে আমাদের কাজ হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করা। তারপর বলছে so how it can be used as an ammeter for range of 100 অ্যাম্পিয়ার। আচ্ছা, একটা 25 মিলি অ্যাম্পিয়ারের অ্যামিটারকে আমরা 100 অ্যাম্পিয়ার অ্যামিটারে মাপতে চাইলে, কনভার্ট করতে চাইলে কত শান্ট রেজিস্ট্যান্স লাগবে। সো আমরা যেহেতু ইন্টারনাল রেজিস্ট্যান্সটা পেয়ে গেছি, এখন সিম্পল আমরা ফর্মুলা ইউজ করব, তাহলে আমরা পেয়ে যাব। পারা যাবে না? এখানে শুধু নতুন পার্ট হচ্ছে প্রথমে ইনস্ট্রুমেন্টের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা বের করে নেওয়া। আর ইনস্ট্রুমেন্টের ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করার জন্য কারেন্টের মান দেওয়া আছে এবং ভোল্টেজের মান দেওয়া আছে। তারপরে আরএম পেয়ে গেলাম। তারপর আমরা সেম একই ফর্মুলা ইউজ করে ক্যালকুলেট করলেই আরএসএইচ পেয়ে যাব। বুঝতে পেরেছি এটা? জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, সেম একই একটা ফর্মুলা, সেম একই উপায়ে আরেকটা ম্যাথ দেওয়া আছে। হ্যাঁ, এক্সাম্পল 5-এ এটাও একটু আপনারা বাসায় চেষ্টা করবেন। সেম একই জিনিস, শুধু মানগুলো চেঞ্জ করে দেওয়া আছে। আচ্ছা, এক্সাম্পল 6-এও একই কাজ। আচ্ছা, এক্সাম্পল 7টা আমি দেখিয়ে দিচ্ছি, আর 8-এও একই। সো এখানে 8টা এক্সাম্পল আছে, এই 8টা এক্সাম্পল আপনারা বাসায় চেষ্টা করবেন। তাহলে আমাদের অ্যামিটারের পোর্শনটা হয়ে গেল। আমরা এখন একটু ভোল্ট মিটারের কিভাবে এক্সটেনশন বাড়াতে পারি সেটা নিয়ে আলোচনা করব।
আচ্ছা, সবাই একটু খেয়াল করি। ভোল্টমিটার, ফর মেজারমেন্ট অফ ভোল্টেজেস এ সিরিজ রেজিস্টর or a multiplier is required for extension range. ভোল্টমিটারের আমরা যদি এক্সটেনশন রেঞ্জ বাড়াতে চাই তাহলে আমাদের কি করতে হবে, একটা সিরিজে রেজিস্টর লাগাতে হবে যেটাকে আমরা মাল্টিপ্লায়ার বলছি। আচ্ছা, ভোল্টমিটারের জন্য তাহলে আইএমটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট বা ফুল লোড ডিফ্লেকশন কারেন্ট যেটাই বলি, আইএমটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। আর এস এই যে সিরিজ রেজিস্ট্যান্সটা, যেটা অ্যামিটারের ক্ষেত্রে শান্ট রেজিস্ট্যান্স ছিল, ভোল্টমিটারের ক্ষেত্রে সেটা হচ্ছে মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স বা সিরিজ রেজিস্ট্যান্স, যেটাকে আমরা আর এস দ্বারা ডিনোট করছি। এই আর এসটা হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স অথবা মাল্টিপ্লায়ার রেজিস্ট্যান্স। আচ্ছা, আর ভিটা হচ্ছে ফুল রেঞ্জ ভোল্টেজ অফ ইনস্ট্রুমেন্ট, ভি হচ্ছে টোটাল ভোল্টেজ। আচ্ছা, ভোল্টমিটারের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে এরকম, আর এস ইকুয়াল ভিএম আর ভি ডিভাইডেড বাই আই এম মাইনাস আর। যেভাবে আমরা অ্যামিটারের মানটা পেলাম সেই একইভাবেই ভোল্টমিটারের এটাও ক্যালকুলেট করা যায়, এবং ক্যালকুলেট করে আমরা ফাইনালি এরকম একটা অংশ পাই, কি ভি ডিভাইডেড বাই আই এম মাইনাস আর এম। এখানে ভিটা কি, ভিটা হচ্ছে ফুল রেঞ্জ ভোল্টেজ অফ ইনস্ট্রুমেন্ট, আই এমটা হচ্ছে ডিফ্লেকশন কারেন্ট অফ মুভমেন্ট, আর আর এমটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ মুভমেন্ট। তাহলে ভোল্টমিটারের জন্য ফর্মুলাটা হচ্ছে ভি ডিভাইডেড বাই আই এম মাইনাস আর এম। ফর্মুলাটা একটু মনে রাখতে হবে। হ্যাঁ, ভোল্টমিটারের ফর্মুলাটা কি, হ্যাঁ বলুন। আই এম ডিফ্লেকশন কারেন্ট অফ মুভমেন্ট ম্যাম, এই কারেন্টটা কি ম্যাম? এই আর এই রেজিস্ট্যান্সটা কি রেজিস্ট্যান্স? এটা এটা হচ্ছে কি মিটারের ইন্টারনাল, না কিসের এটা বুঝতে হ্যাঁ পারছি না। ইন্টারনাল রেজিস্ট্যান্স, এবং ইন্টারনাল রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটাই হচ্ছে আইএম। সেটাকে একটু কঠিন করে বলছে ডিফ্লেকশন কারেন্ট অফ মুভমেন্ট। সহজ ভাষায় যদি বলি তাহলে আর এমটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর আইএমটা হচ্ছে সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সের মধ্যে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা। বুঝতে পেরেছি? জি ম্যাম। বইয়ের ল্যাঙ্গুয়েজ তো এই জন্য একটু ডিফ্লেকশন কারেন্ট অফ মুভমেন্ট দেওয়া আছে, আপনারা একটু এভাবেই পড়বেন আর বোঝার জন্য বুঝে রাখলেন। আচ্ছা, তাহলে আমাদের নতুন ফর্মুলা হচ্ছে ভোল্টমিটারের জন্য আর এস ইকুয়াল ভি ডিভাইডেড বাই আই এম মাইনাস আর এম। যদি একাধিক মাল্টি রেঞ্জের ভোল্টমিটার থাকে সেক্ষেত্রে V1 V2 V3 এবং RS1 RS2 RS3 এরকম ফর্মুলা ইউজ হতে পারে। এখানে একটা সার্কিট ডায়াগ্রাম দেওয়া আছে, যদি একাধিক আমাদের থাকে সিরিজ রেজিস্ট্যান্স থাকে সেক্ষেত্রে এটা কাজে লাগতে পারে। আচ্ছা, এখন একটু খেয়াল করি, আমাদের যদি এখন এই ম্যাথটাই আমরা দেখি, আমরা অ্যামিটারের জন্য তো পেলাম যে একটা 25 মিলি অ্যাম্পিয়ারের অ্যামিটার দিয়ে আমরা কি করে 100 অ্যাম্পিয়ারের কারেন্ট মাপবো। কি করব, প্যারালালে একটা এই যে এই ওহমের রেজিস্ট্যান্স অ্যাড করে দিব। আচ্ছা, এখন আচ্ছা আপনারা কিন্তু পরীক্ষায় একটু ডিটেল লিখবেন। হ্যাঁ, ডিটেল বলতে এই যে এত ওহমের রেজিস্ট্যান্স প্যারালালে লাগাতে হবে, এই কথাটা একটু লিখবেন। কারণ বলছে কি, সো how it can be used as an ammeter for the range of 0 to 100 ampere। আচ্ছা, তাহলে এটা কিভাবে 100 অ্যাম্পিয়ার রেঞ্জের অ্যামিটার হিসেবে কাজ করবে, যদি তার সাথে প্যারালালে 0.75 মিলি ওহমের একটা রেজিস্ট্যান্স লাগাই তবে সেটি 100 অ্যাম্পিয়ার রেঞ্জের অ্যামিটার হিসেবে কাজ করবে। এই লাইনটা একটু লিখবেন। আচ্ছা, তাহলে এই ম্যাথটা একটু আরেকবার খেয়াল করি। পার্মানেন্ট ম্যাগনেট মুভমেন্ট কয়েলের জন্য আমাদের কারেন্টের মান দেওয়া আছে 25 মিলি অ্যাম্পিয়ার, ভোল্টেজের মান দেওয়া আছে 75 মিলি ভোল্ট। কিভাবে আমরা তাকে 100 অ্যাম্পিয়ারের অ্যামিটার হিসেবে ইউজ করব সেটা দেখলাম। এখন আমাদের কাজ অ্যাজ এ ভোল্টমিটার ফর রেঞ্জ অফ 0 to 750 ভোল্ট, ফাইন্ড দ্য মাল্টিপ্লাইং ফ্যাক্টর অফ দ্য শান্ট অ্যান্ড ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন। আচ্ছা, তাহলে এটাকে আমরা যদি 750 ভোল্টের ভোল্টমিটার হিসেবে ইউজ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে। আচ্ছা, ভোল্টমিটারের ফর্মুলাটা কি ছিল,
RSE বা RS ইকুয়াল V ডিভাইডেড বাই V ডিভাইডেড বাই IM মাইনাস RM। আচ্ছা, এখানে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স ক্যালকুলেট করে দেখেছি 3 ওহম। ভোল্টেজ দেওয়া আছে হচ্ছে টোটাল হচ্ছে 750, আর IM আমরা দেখলাম হচ্ছে 25 মিলি অ্যাম্পিয়ার। সো VIM আর RM এর মান ক্যালকুলেট করে আমরা রেজিস্ট্যান্সের মান পাচ্ছি। আচ্ছা, তাহলে এই রেজিস্ট্যান্সটা আমাদেরকে সিরিজে কানেক্ট করতে হবে, তাহলে সেটা 750 ভোল্টের ভোল্টমিটার হিসেবে কাজ করবে। এখন মাল্টিপ্লাইং ফ্যাক্টর অফ শান্ট এবং ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন। আচ্ছা, মাল্টিপ্লাইং ফ্যাক্টর অফ শান্ট মানে এম এর মান। আচ্ছা, আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি ম্যাম। এখন আমাদের বের করতে হবে মাল্টিপ্লাইং ফ্যাক্টর অফ শান্ট, সেটা অ্যামিটারের ক্ষেত্রে এম এর মান কি ছিল? I ডিভাইডেড বাই IM। আচ্ছা, I এর মান কত ছিল? I ছিল 100 না, আর IM এর মান ছিল কত? 25। জি 25 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 3 বা 25 M লিখে দিই আমি। ও, এখানে তো করে দেওয়া আছে, এই যে দেখুন, মাল্টিপ্লাইং ফ্যাক্টর অফ শান্ট IM ইকুয়াল I ডিভাইডেড বাই IM। সো এটা আমরা পেয়েছি 4000, এটা পেয়ে গেছি। এখন লাগবে হচ্ছে ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন। আচ্ছা, ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন দেখুন, আমাদের রেঞ্জ বাড়াতে বলেছে 750, আর রেঞ্জ ছিল হচ্ছে 75 মিলিভোল্ট। সো আমরা ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশনের জন্য 750কে 75 মিলিয়াম ভোল্ট দিয়ে ভাগ করলে ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশন পেয়ে যাব। ভোল্টেজ অ্যাম্প্লিফিকেশনটা বুঝতে পেরেছি সবাই? জি ম্যাম। ওকে, তাহলে একটু দেখুন, সেম ভাবেই আরেকটা ম্যাথ দেওয়া আছে। সো আমাদের ম্যাথ প্রবলেমগুলো কিন্তু খুবই ইজি। আমাদের একটা না, দুইটা, একটা ভোল্টমিটারের জন্য ফর্মুলা, একটা অ্যামিটারের জন্য ফর্মুলা। একটা হচ্ছে R অফ SH ইকুয়াল RM ডিভাইডেড বাই I ডিভাইডেড বাই IM মাইনাস 1, আরেকটা হচ্ছে R অফ SE ইকুয়াল V ডিভাইডেড বাই IM মাইনাস RM। এই দুইটা ফর্মুলা। এখন এই দুইটা ফর্মুলায় প্রত্যেকটা মান দেওয়া থাকতে পারে, আবার RM এর মানটা কখনো কখনো ক্যালকুলেট করে বের করে নিতে হতে পারে। যদি ভোল্টেজ এবং কারেন্ট দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা RM এর মানটা ক্যালকুলেট করে দিতে পারি। আচ্ছা, আপনাদের যদি পরীক্ষায় কোয়েশ্চেন চেঞ্জ করে দেওয়া হয়, কেমন? মনে করেন যে প্রত্যেকের স্টুডেন্ট আইডির প্রথম দুইটা ডিজিটকে আমি এই ফুল স্কেল রিডিং হিসেবে দিলাম, এবং প্রত্যেকের স্টুডেন্ট আইডির লাস্ট দুইটা ডিজিটকে আমি এই যে পটেনশিয়াল ডিফারেন্স হিসেবে দিলাম। তাহলে যদি ধরি আচ্ছা, আশিকের আইডি ধরলাম। আশিকের আইডি হচ্ছে ফার্স্ট টু ডিজিট হচ্ছে 18, তাহলে এখানে লিখবেন হচ্ছে 18 মিলি অ্যাম্পিয়ার, এবং তার স্টুডেন্ট আইডির লাস্ট দুইটা ডিজিট হচ্ছে 60, তাহলে এটা হচ্ছে 60 মিলিভোল্ট। তাহলে এক এক জনের জন্য উত্তরগুলো কিন্তু এক এক রকম হবে। পরীক্ষায় এরকম যদি এক এক জনের জন্য আইডি চেঞ্জ করে দিই, পাওয়া যাবে না? জি ম্যাম, ম্যাম, যাতে লাস্টে 02 ম্যাম, তারটা তো একেবারে কম আসবে তখন। যা আসে তাই আসবে, যা আসবে সমস্যা নেই। সেটাই আসবে, সমস্যা নাই। আমরা তো আর প্র্যাকটিক্যালি ডিজাইন করছি না যে ওর আইডিটা আমরা দিয়ে একটা ভোল্টমিটার ডিজাইন করব। আমাদের ম্যাথ করানো। ওকে ম্যাম, আচ্ছা আচ্ছা। পরীক্ষায় তাহলে এরকম একটু চেঞ্জ করে দিব, হ্যাঁ? আচ্ছা, এবার দেখুন এই ম্যাথটা একটু দেখি। হ্যাঁ, এই ম্যাথটা একটু চেঞ্জ করে দেওয়া আছে, আমরা একটু এটা শিখবো। A moving coil instrument has a resistance of 2 ohm and it reads up to 250 volt when resistance of 5000 ohm is connected in series with it. Find the current range of the instrument when it is used as ammeter with the coil connected across series resistance of 2 milli ohm. আচ্ছা,
এখানে আমাদের সিরিজ রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে, আর আমাদেরকে বের করতে হবে টোটাল কারেন্ট রেঞ্জ, আই এর মানটা বের করতে হবে। আমাদের ফর্মুলা কি ছিল? IS ইকুয়াল RM ডিভাইডেড বাই I বাই IM মাইনাস 1। আচ্ছা, এখানে দেখুন R of SH দেওয়া আছে হচ্ছে 2 মিলি ওহম। RM দেওয়া আছে হচ্ছে 5000 ওহম। RM দেওয়া আছে, R of SH দেওয়া আছে। এখন আমাদের লাগবে হচ্ছে টোটাল এই আইটা। আচ্ছা, এখানে আবার IM এর মানটা আমাদের ক্যালকুলেট করতে হবে এই ইয়া থেকে, মানে আমাদের IM জানা নাই। IM যদি আমরা আই জানতে হবে, আই জানতে হলে আমাদের IM এর মানটা লাগবে, তাই না? আচ্ছা, আমি একটু আরেকবার বলছি। আমাদেরকে এখানে রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে, ও আচ্ছা, এইটা হচ্ছে 2 ওহম, হ্যাঁ, আর RS যেটা সেটা হচ্ছে 500 ওহম, 5000 ওহম। আচ্ছা, আচ্ছা, তাহলে RM টা হচ্ছে 2 ওহম, আর I of SH টা হচ্ছে 2 মিলি ওহম। আচ্ছা, এখন হচ্ছে ফাইন্ড দ্য কারেন্ট রেঞ্জ, টোটাল কারেন্ট, ইনস্ট্রুমেন্টের টোটাল কারেন্টটা বের করতে হবে যখন সেটা অ্যামিটার হিসেবে কাজ করবে। আচ্ছা, যেহেতু এখানে একসাথে দুইটা রেজিস্ট্যান্স আছে, সো আমরা প্রথমে IM টা বের করে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, সবাই একটু খেয়াল করি। হ্যাঁ, এখানে দেখুন একটা মুভিং কয়েলের জন্য একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে 2 ওহম এবং তার ভোল্টেজ দেওয়া আছে 250 ভোল্ট। যখন সেটা 5000 ওহমের একটা রেজিস্ট্যান্সের সাথে কানেক্টেড থাকে সিরিজে, তখন সেটা 250 ভোল্ট রিডিং দেয়। যদি সেটা অ্যামিটার হিসেবে ইউজ করা হয় এবং তখন তার সাথে শান্ট হিসেবে যুক্ত থাকে 2 মিলি ওহমের একটা রেজিস্ট্যান্স, তাহলে টোটাল কারেন্টের রেঞ্জটা বের করতে হবে। আচ্ছা, এটার জন্য দেখুন কি করেছি, রেজিস্ট্যান্স অফ ইনস্ট্রুমেন্ট এটা হচ্ছে 2 ওহম, এটাই কিন্তু ইন্টারনাল রেজিস্ট্যান্স 2 ওহমটা। আর এটা কিন্তু কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে, আমি নিজেও কনফিউজড হয়ে গেছিলাম। দেখুন, যখন এটা 250 ভোল্ট রিডিং দেয় তখন তার সাথে একটা 5000 ওহমের একটা রেজিস্ট্যান্স কানেক্টেড থাকে। সো এটা কিন্তু আমাদের কনসার্ন না, এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স না। ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 2 ওহম, RM এর মান হচ্ছে 2 ওহম, আর এটা একটু কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে RM থেকে IM বের করে নেওয়া। আচ্ছা, এই IM বের করতেই আমাদের এই 5000 ওহমটার কাজে লাগবে। IM ইকুয়াল ফুল স্কেল রিডিং ডিভাইডেড বাই RM প্লাস সিরিজ রেজিস্ট্যান্স। ফুল স্কেল রিডিং হচ্ছে 250 ভোল্ট, RM হচ্ছে 2, আর সিরিজ রেজিস্ট্যান্স কত দেওয়া আছে? 5000 ওহম। সো 5000 ওহম। এটা আমরা ক্যালকুলেট করে প্রথমে IM ক্যালকুলেট করে নিলাম। IM হচ্ছে 49.98 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, আর দেখুন শান্ট রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 2 মিলি ওহম। তাহলে আমরা কি জানি, ভোল্টমিটারে অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কিন্তু সেম, তাহলে এটার ভোল্টেজ IM RM ইকুয়াল IS RS SH। হ্যাঁ, সো
এই কারেন্টটাকে আমরা যদি ভোল্টেজ দিয়ে গুণ করি, রেজিস্ট্যান্স দিয়ে গুণ করি, তাহলে আমরা এই পয়েন্টের ভোল্টেজ পাচ্ছি। সেই ভোল্টেজটাকে আমরা যদি আবার শান্ট রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করি, তাহলে শান্ট কারেন্ট পেয়ে যাচ্ছি। যদি শান্ট কারেন্ট পেয়ে যাই, তাহলে এই কারেন্ট এবং শান্ট কারেন্টকে একসাথে গুণ করলে, যোগ করলে আমরা টোটাল কারেন্টটা পেয়ে যাচ্ছি। বুঝতে পেরেছি আমাদের কাজটা? প্রথমে আমরা আইএম বের করব, তারপর আমরা আই অফ এসএইচ বের করব, তারপর দুইটা যোগ করে দেব, তাহলে আমাদের টোটাল কারেন্টটা পেয়ে যাব। তাহলে আইএম বের করেছি কিভাবে? ফুল স্কেল রিডিং ডিভাইডেড বাই আরএম প্লাস সিরিজ রেজিস্ট্যান্স। ফুল স্কেল রিডিং হচ্ছে 250 ভোল্ট, আরএম হচ্ছে 2 ওহম এবং সিরিজ রেজিস্ট্যান্স হচ্ছে 5000 ওহম। আমরা আইএম পেয়েছি 49.98 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, আর শান্ট রেজিস্ট্যান্সের মান দেওয়া আছে 2 মিলি ওহম, 2 × 10⁻³ আচ্ছা, সো আমাদের যদি আমরা শান্ট কারেন্ট বের করতে চাই, তাহলে V = IR। তাহলে ভোল্টেজকে আমরা কারেন্টে রেজিস্ট্যান্সের মান দিয়ে ভাগ করব, তাহলে কারেন্ট পাবো। আচ্ছা, আমরা কিন্তু দেখেছিলাম এই পয়েন্টের যা ভোল্টেজ, এই পয়েন্টের এক মানে যেহেতু প্যারালালে কানেক্টেড আছে, সো দুই পয়েন্টের ভোল্টেজ কিন্তু সেম। সো আমরা এই আইএম কে যদি আরএম দিয়ে গুণ করি, তাহলে টোটাল ভিএম পাবো। এই ভিএম এবং ভি অফ এসএইচ দুইটা সেম হওয়ার কারণে, যেহেতু প্যারালালি কানেক্টেড, মনে পড়ছে কি একটু আগে আমরা হচ্ছে দেখেছি কিন্তু। জি ম্যাম। কানেকশন। আচ্ছা, ভোল্টেজ সেম, সো আমরা হচ্ছে ভিএম আর ভিএস সেম। সো এই ভোল্টেজের মানটাকে আমরা যদি শান্ট রেজিস্ট্যান্সের মান দিয়ে, শান্ট হচ্ছে আর অফ এসএইচ, হ্যাঁ, আর অফ এসএইচ দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা শান্ট কারেন্ট পেয়ে যাব। শান্ট কারেন্ট পেয়েছি কত? 49.98 অ্যাম্পিয়ার। এটা কিন্তু ছিল মিলি অ্যাম্পিয়ার আর এটা ছিল অ্যাম্পিয়ার। সো আমরা যদি এখন এই দুইটা কারেন্ট যোগ করি, তাহলে আমরা দেখব টোটাল কারেন্ট আমরা প্রায় কাছাকাছি 50 অ্যাম্পিয়ারের কাছাকাছি পাচ্ছি। পারা যাবে না ম্যাথটা? জি জি ম্যাম। ম্যাম। আমি বলি ম্যাথটা কিন্তু আপনারা আরেকভাবে করতে পারেন। এভাবে কিভাবে? আর অফ এসএইচ ইকুয়াল IM RM divided by I minus I divided by IM minus 1. R of SH আপনারা জানেন 2, RM আপনারা জানেন এটাও 2, এটা 2 মিলি ওহম আর এটা 2 ওহম শুধু। আর আইটা বের করতে হবে, আর IMটা তো এখানে ক্যালকুলেট করলেন, এখান থেকে যে মানটা পেলেন সেখানে যদি এখানে বসিয়ে দেন, তাহলে কিন্তু এখান থেকে এই আয়ের মানটা পেয়ে যাবেন। এভাবেও কিন্তু করা যায়, আলটিমেটলি কিন্তু একই জিনিস। এটা কি বুঝতে পেরেছেন আপনারা? জি ম্যাডাম। আচ্ছা, পরীক্ষা আসলে পারা যাবে না? জি ম্যাম, পারা যাবে। আচ্ছা, বুঝছি। ওই যে যেভাবে ওই যে রেজিস্ট্যান্স আর চেঞ্জ করে দিব স্টুডেন্ট আইডি ডিজিট হিসেবে, ওইভাবে কিন্তু একটু চেঞ্জ করা থাকতে পারে, তাহলে যাতে এক একজনের এক এক উত্তর হয়। আচ্ছা ঠিক আছে, আজকে 5 মিনিট বেশি সময় নিয়ে নিয়েছি না? আচ্ছা, ম্যাথ বুঝতে বুঝতে কখন 5 মিনিট চলে গেল বুঝতে দেখ।